আলাপচারিতার সকল বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি ভুতুড়ে ঘড়ির তৃতীয় পর্ব। লাট্টু ধমক দিয়ে ওঠে, ঘড়িটা কি জটাই দাদুর কাছে আছে? নিত্যদাস একগাল হেসে বলে, তবে আর কোথায় গো, সে এক অসেরি ঘড়ি ভাই, আসল ঘড়ি তো নয়, স্বয়ং শিব বাবার তপস্যায় খুশি হয়ে নিজে এসে দিয়ে গেছেন। তিন ভাই বলে মুখ চাহাচড়ি করতে লাগলো। লাট্টু উত্তেজিত হয়ে বলল, ঘড়িটা হলো জটাই দাদুর কাছে। কদম বলে, দাদু মিথ্যে কথা বলেছে। ছানু বলল, দাদু গোল মেরেছে। লাট্টু কটমট করে ভাই বোনের দিকে যে একটা ধমক দিল, গুচাপ, গুরুজন সম্পর্কে শ্রদ্ধা রেখে কথা বলবে। নিত্যদাস ভিক্ষে নিয়ে বিদেয় হওয়ার পরেই তিন ভাই বোন জটাই তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সন্ধে হয়ে এসেছে। শহরের একেবারে ধারে নির্জন জায়গায় গাছগাছলিতে ঘেরা জায়গাটা এলেই যেন গা ছমছম করে। একটু দূরেই নদী, নদীর ধারে শ্মশান। সন্ধ্যের মুখে গাছ গাছালি পাখিতে ভরে গেছে। পাখিদের ডাক ও ঝগড়ার শব্দে জায়গাটা যেন আরো ছমছম করছে। জটাই তান্ত্রিকের বাড়ি খুব পুরনো। আসল বাড়িটা খুব বড় ছিল। কয়েকটা থাম আর নোনা ধরা দেয়াল ছাড়া বাকিটা ধ্বংসস্তূপে হয়েছে। জটাই তান্ত্রিকের বাড়ি খুবই পুরনো ছিল। আসল বাড়িটা খুবই বড় ছিল। এখন কয়েকটা থাম আর নোনা ধরা দেয়াল ছাড়া বাকিটা ধ্বংসস্তূপ। তারই মধ্যে দুখানা ইটের ঘর কোনো রকমে দাঁড়িয়ে আছে। সামনে মস্ত উঠান, উঠানে কয়েকটা বেল গাছ। তিনজনে খুব সন্তর্পণে আগল ঠেলে উঠোনে ঢুকলো। কেউ কোথাও নেই। লাট্টু ডাকলো, জটাই দাদু, ও জটাই দাদু। কেউ সাড়া দিল না। ছানু ভয়ে ভয়ে বলল, জটাই দাদু বোধহয় বাড়ি নেই, চল পালিয়ে যাই। লাট্টু খিচিয়ে উঠে বলল, নেই তো ঘরের দরজা খোলা কেন? কদম বলে, হয়তো জটাই দাদু ধ্যান ট্যান করছে। লাট্টুর একটু ভয় ভয় করছিল, কিন্তু ভাই বোনের সামনে সেটা কাছে প্রকাশ হয়ে পড়ে। সেই ভয়ে সে কটকট করে কি ঘরে ঢুকল। তারপরে স্তম্ভিত হয়ে দাঁড়ায় পড়ল। জটাই তান্ত্রিক ঘরের মেঝের ওপর অবুর হয়ে পড়ে আছেন, জ্ঞানহীন, কিংবা মারাও কি থাকতে পারে। লাট্টু ভয় পেলেও চেঁচালো না। চারিদিকে চেয়ে দেখতে লাগলো। আচমকা সে বাতাসে একটা কোমরা চুরুটের গন্ধ পায়। গর্দন যে সবসময় চুরুট খায় এটা সবাই জানে। কে কোথায় গো? জটাই দাদু কেমন অজ্ঞান হয়ে পড়ে আছে। কি কোথায় গো? এসো গো, জটাই দাদু কেমন হয়ে গেছে গো। কে কোথায় গো? আসো গো, জটাই দাদু কি করে গেছে গো। তিন ভাই বোনে চেঁচামেচি শুনে লোকজন ছুটে এলো। অনেক জলের ঝাপটা, পাখার বাতাস, জুতোর শুকতলা আর পোড়া কাগজের গন্ধ শোকানো সত্ত্বেও জটাই তান্ত্রিকের জ্ঞান ফিরল না। ডাক্তার এসে মেলিং সল্টের শিশু ধরলেন নাকি, জটাই তান্ত্রিক তাতেও নড়লেন না। ডাক্তার চিন্তিত মুখে বললেন, অসুখটা ঘোরালো মনে হচ্ছে, হাসপাতালে পাঠানো দরকার। জটাইয়ের অসুখ হেরে গোলমালে ঘড়ির ব্যাপারটা চাপা পড়ে গেল। লাট্টু আর কদম আর ছানুর ঘড়ির কথা তো মনেই রইল না। হাসপাতালের ডাক্তাররা জটাইকে পরীক্ষা করে মাথা চুলকাতে লাগলো। অসুখটা যে কি তারা বুঝতে পারছেন না। হার্ট ঠিক আছে, নাড়িও চলছে ঠিকঠাকভাবে, ব্লাড প্রেশার স্বাভাবিক, তাহলে হলোটা কি? সারা রাত নানা রকম চিকিৎসা হলো। ভোরের দিকে হঠাৎ জটাই চোখ মিলে তাকে বিড়বিড় করে এক অচেনা ভাষায় কথা বলতে লাগলেন। চোখ দুটোর দৃষ্টি অস্বাভাবিক। হারানচন্দ্র বন্ধুকে দেখতে গিয়েছিল। জটাই তার দিকে চেয়ে বললেন, লুলু রামরাহা রামরাহা কুচকুচ ননটন রিকি রিকি বুদবুদ। ডাক্তাররা চাপা গলায় হারানচন্দ্রকে জানালেন, মাথাটা একদম গেছে, সাবধানে কথা বলবেন, কামড়া দিতে পারে। হারানচন্দ্রের মুখ শুকিয়ে গেল। জটাইকে তিনি এমনিতেই পাগল বলে জানেন, তার উপরে আবার পাগলামি, কি দরকার? জটাই ধমকেশ্বরে হারানচন্দ্রকে বললেন, রামরাহা রামরাহা ননটন রাডাকালি। হারানচন্দ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ হ্যাঁ, সে তো বটে।
খচ খচ। হ্যাঁ তাও বটে, তুমি একটু ঠান্ডা হো জটাই। জটাই হঠাৎ হো হো করে হাসতে লাগলেন। হ হ হ হ হ হ হ। হারানচন্দ্র একটু পিছিয়ে গিয়ে বললেন, হাসির কথা বলছো নাকি? তা ভালো, আমি একটু তাহলে হাসি। হ হ হ হ হ। জটাই উঠে বসলেন। তারপর অত্যন্ত গম্ভীর মুখে ফিসফিস করে বললেন, লোলো রাম রাম। হারানচন্দ্র ভড়কে গিয়ে উঠে বললেন, সবই ঠিক কথা হে জটাই, সবই বুঝতে পেরেছি। আজ তাহলে আসি। হারানচন্দ্র রাস্তায় এসে হাঁটতে হাঁটতে খুব অন্যমনস্ক হয়ে যাচ্ছিলেন। রাম রাহা খাস খাচ নানটাং রেডাকালি, এ কি বলছে? কথাগুলো তো এমনি অর্থহীন আছে না। এর আগে ঠিক এইরকম শব্দ যেন আমি কোথায় শুনেছি, কোথায় খুব সম্প্রতি মনে হচ্ছে শুনেছি। হাসপাতালের সামনে একটা মস্ত শিশু গাছের তলায় নিত্যদাস বসেছিল। মুখ শুকনো, চোখের দৃষ্টি ভারী ছলছলে। হারানচন্দ্রকে দেখে নিত্যদাস উঠে দাঁড়িয়ে বলল, জয় কালী কলকাতা ওয়ালি, জয় শিব শম্ভ। হারানচন্দ্র চমকে উঠে বললেন, তুই আবার কবে থেকে কালী ভক্ত বললি? আগে সবই প্রভুর কৃপা। তা প্রভুকে কেমন দেখলেন? ভালো নয় রে, মাথা খারাপের লক্ষণ। আগে ওসব ডাক্তারদের চালাকি, প্রভুর সমাধি অবস্থা চলছে। সে আবার কি? আপনি নাস্তিক মানুষ, ঠিক বুঝবেন না। সমাধি কি জিনিস আমি জানি, সবই বুঝলো কি? তা জটা এসে সব হয়নি, উদ্ভট সব কথা বেরোচ্ছে মুখ দিয়ে। তা তো বেরোবেই, দেবরা দেবতারা সব এ সময় কথা বলেন তোমাদের মুখ দিয়ে। তা কি বলছেন প্রভু? অদ্ভুত সব শব্দ, নানটাং রাম রাহা রেডাকালি। হ্যাঁ বলেন কি? এই যে আমি নিজের কানে কালকেই ভূতেদের বলতে শুনেছি। প্রভুর কাছে বসেছিলাম সকালে, ভূত পেতরা সব জুটলো এসে চারধারে, দারুণ মাইফেল। তুইও শুনেছিস? আগে একেবারে সকরণে বাঞ্ছারাম বাঞ্ছ সীতা আর তাদের সাকরিদরা তো ওই ভাষাতেই কথা বলে কি না? কথাটা হারানচন্দ্রের খুব অবিশ্বাস্য হলো না। হঠাৎ তার মনে পড়ল, সেই দিন রাতে ঘড়ি বালিশের তলায় নিয়ে শুয়েছিলেন। তখন সারা রাত যেসব অশরীরী কথাবার্তা তার কানে এসেছে, তাদের মধ্যে এইসব অদ্ভুত শব্দ ছিল বটে। হারানচন্দ্র অস্পষ্ট কণ্ঠে বললেন, রাম রাম, কি যে ভুতুরে কাণ্ড শুরু হলো। নিত্যদাস হঠাৎ জয় কালী। হারানচন্দ্রের পায়ের গোড়ায় উপুড় হয়ে বসে মাথা নাড়তে লাগলেন। কি বললেন? রাম রাম? এই যে ভূতের মুখে রাম নাম কর্তা, হ্যাঁ? ঘোর নাস্তিক ও প্রভুর মহিমায় রাম নাম করতে লেগেছে গো। ওরে বাবা, এই যে একেবারে দুঃখযোগ্য কাণ্ড বাঁধিয়ে দিয়েছেন প্রভু। হারানচন্দ্র লজ্জা পেয়ে বললেন, দূর বোকা, রাম রাম কি আর ভূতের ভয় করছি নাকি? রাম রাম বলছি ঘিন নাই। তা সে যাই হোক, জটাইটা খুব ভাবিয়ে তুলেছে। নিত্যদাস মাথা নেড়ে বললেন, কোনো ভয় নেই, আমি বলছি প্রভুর এখন সমাধি চলছে গো। পিশাচ ভাব, সমাধিটা কেটে গেলেই দেখবেন সব ঠিক হয়ে গেছে। হারানচন্দ্র হাঁটতে হাঁটতে কি একটু ভেবে জটাইয়ের বাসার দিকে চলতে লাগলেন। যত নষ্টের মূল সেই ঘড়িটা, তাকে আর একবার ভালো করে দেখতে হবে। জটাই যখন ভূতের গল্পটা বলেছিল, তখন তার ভালো বিশ্বাস হয়নি বটে, কিন্তু এখন ঘটনাটা প্রত্যক্ষ করে তার মনে হচ্ছে ঘড়িটা বিশেষ পয়া নয়। জটাই তার দিকে ভগ্নস্তূপের মধ্যে বাড়ির সামনে দেখতে দ্বিধাবোধ করলেন হারানচন্দ্র। একদম একা ঘড়িটার কাছে যেতে এই দিনের বেলাতেও তার সাহস হচ্ছিল না। কিছুক্ষণ দোনামোনা করে তিনি অবশ্য ঢুকলেন। উঠোন পেরিয়ে ঘরে উঁকি দিয়ে দেখলেন জটাইয়ের ঘর তালা দিয়া থাকে না, কারণ দামি জিনিস বলতে কিছুই প্রায় নেই। একটা কুটকুটে কম্বলের বিছানা, একটা ঝোলা কমণ্ডল, টিস্যু এইসবই রয়েছে। সন্তর্পণের ঘরে ঢুকলেন হারানচন্দ্র। তারপর ঘড়িটা খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও ঘড়িটা পাওয়া গেল না, এমনকি হরিডোমের করটের ভেতরেও না। হারানচন্দ্রের মুখটা শুকিয়ে গেল। ঘড়ি হারানো তার বড় বদনাম।
জটাদানটি পাগল হয়ে গেছে, তার উপরে ঘড়িটা নেই, সুতরাং এটাও যে হারিয়েছি বলেই ধরে নেবে লোকে। বাসনগণনি যে কি কাণ্ড করবেন কে জানে। হারানচন্দ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে এলেন। এ ঘড়ি হারানো তিনি খুব একটা দুঃখ বোধ করছেন না। হারিয়ে থাকলে এরকম ভালোই, আপদ গেছে। কিন্তু বাসনগণনি তো কোনো কথায় ব্যাখ্যাই শুনতে চাইবে না, দুঃখ এটাই। হারানচন্দ্র বাড়ি ফিরতে ফিরতে নানা কথা চিন্তা করছিল। আচমকা তার কানের কাছে কিছুটা খুব অমায়িক হয়ে বলে উঠল, রামরাহা রামরাহা নানটাং রামরাহা। আপাদমস্তক চমকে উঠলেন হারানচন্দ্র। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলেন না। ডান ধারে মোজাখালের সোতা, বাঁ ধারে কট্টন সাহেবের বাড়ি বাঁচি। রাস্তা যতদূর দেখে যাচ্ছি ফাঁকা এবং জনশূন্য। হারানচন্দ্র তাড়াতাড়ি হাঁটতে লাগলেন, কিন্তু আচমকা কি যেন তার কাছে এসে ধমকে বলে উঠলেন, বাঁ ধারে গড্ডন সাহেবের বাড়ির ফটক। যারা জানে তারা কদাচ হুটকর বলতে ফটক পেরো না, কারণ বাগানে সর্বদা 10-12টা বিভীষণ চেহারার কুকুর পাহারা দিচ্ছে। ঢুকলেই ঘেউ ঘেউ করে ধরবে গেছে। কিন্তু হারানচন্দ্রের কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে। রাম 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 রাম। জপ করতে করতে তিনি ফটকটা এক ধাক্কায় খুলে ভিতরে ঢুকে প্রাণপণে চেতাতে লাগলেন, গর্ডন ও গর্ডন বাঁচাও, গর্ডন বাঁচাও। আশ্চর্য, আজ একটাও কুকুর বেরিয়ে এলো না। নিঝুম বাড়ি, কারো কোনো সারা শব্দ নেই। হারানচন্দ্র আতঙ্কিত শরীরে দাঁড়িয়ে শুনলেন, বাতাসের মধ্যে ফিসফিস করে নানা রকম কথাবার্তা হচ্ছে। ফটকটা বন্ধ হয়ে হারানচন্দ্র অত্যন্ত দ্রুতবেগে গর্ডনের ওয়ার্কশপে গিয়ে দৌড়াতে লাগলেন। বেশি দূর নয়, বাগানের পূর্ব দিকে পাঁচিল ঘেঁষে মস্ততনা একটা দোচালা। হারানচন্দ্র গিয়ে ধাক্কা দিতে দরজা খুলে গেল। ভেতরে নানা রকমের বিটকেল যন্ত্রপাতি, একটা বড় অ্যালুমিনিয়ামের গামলায় চাকা আর মোটর লাগিয়ে গামলা মোটর গাড়ি বানিয়েছে গর্ডন। রক্ষু মোটর সাইকেলের উপরে শেষ হয়ে এসেছে। একটা কলের মানুষ তৈরি করেছে গর্ডন, সেটা অর্ধেকটা তৈরি। হাতুড়ি, ছেনি, বাটালি, হাপড় থেকে শুরু করে নানা রকম বৈদ্যুতিক যন্ত্র, রাসায়নিক দ্রব্য, কিছুই অভাব নেই। এই যন্ত্রের জঙ্গলে ঢুকলে খানিকটা ভ্যাবাচাকা খেয়ে যেতে হয়। হারানচন্দ্র হাঁপাচ্ছিলেন, চারিদিকে চেয়ে হাঁক মারলেন, গর্ডন বলি, ও গর্ডন আছো নাকি? সাড়া নেই। আচমকা হারানচন্দ্র নিজের দিকে চেয়ে চমকে উঠলেন। পায়ের কাছে মস্ত একটা ম্যাস্টিক কুকুর ওত পেতে বসে আছে। ওরে বাবারে! হারানচন্দ্র এক লাফ মেরে একটা টুলের উপর উঠে পড়লেন। টুলটা টকটক করে নড়তে লাগলো। হারানচন্দ্রের চোখ বড় বড় করে আতঙ্কিত কুকুরটার দিকে চেয়ে, কিন্তু কুকুরটা নাড়াচড়ার লক্ষণ দেখা গেল না। বহুক্ষণ লক্ষ্য করে হারানচন্দ্র বুঝলেন কুকুরটা জেগে নেই। কিন্তু এত গাঢ় ঘুম কুকুরের কখনো হয় না। শব্দগুলি তো কথাই নেই। অচেনা গন্ধের কুকুর ঘুম ভেঙে লাফ দিয়ে ওঠে। ম্যাস্টিফটা কি তাহলে মরে গেছে? হারানচন্দ্র টুল থেকে নেমে নিচু হয়ে কুকুরটার গায়ে হাত রাখলেন। না, কোনো স্পন্দন নেই দেখতে পাচ্ছি। নিচু হয়ে হারানচন্দ্র অতঃপর চারিদিকে চেয়ে দেখলেন তার চক্ষু স্থির হয়ে গেল। স্টুলের নিচে, বেঞ্চির তলায়, টেবিলের ছায় 10-12টা কুকুর পাথরের মতো স্থির হয়ে বসে আছে। সামনের 2 থাবার মধ্যে নামানো মাথা, হুবহু ঘুমন্ত ভাব, কিন্তু ঘুম নয়, তার চেয়ে গভীর কিছু। হারানচন্দ্রের বুক কাঁপছিল ভয়ে। এই কুকুরগুলোর হলো কি? ওয়ার্কশপের এক কোণে গর্ডনের নিজস্ব বিশ্বমানের একটা খোপ আছে। হারানচন্দ্র ধীরে পায়ে সেদিকে এগিয়ে গেলেন। কাছে গিয়ে একেবারে বাঁকওয়ারা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়লেন। প্রথমেই নজরে পড়ল টেবিলের উপর তার ঘড়িটার উপরে রয়েছে, পাশে একটা ছোট্ট ডাইস ও অন্যান্য যন্ত্রপাতি। ঘড়িটা বোধহয় খোলার চেষ্টা করছিল গর্ডন, পারেনি। গর্ডনের টুলটা কাত হয়ে পড়ে আছে নিচেই। গর্ডন নিজে পড়ে আছে আরো একটু দূরে। চোখ উল্টানো, মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে। জ্ঞানহীন না প্রাণহীন তা ঠিক বোঝা যাচ্ছে না। ঘড়িটা নিয়ে হারানচন্দ্র ভয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলেন। তার চেঁচামেচির বিস্তর লোক জমা হয়ে গেল। কি কোথায় আছো? আসো গো আসো, ওখানে গর্ডন জ্ঞান হারিয়েছে, তাড়াতাড়ি এসো। কে কোথায় আছো? গর্ডন জ্ঞান হারিয়েছে। গর্ডনকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। হারানচন্দ্র বাড়ি ফেরার পর হই হই পড়ে গেল।
তার হাতে ঘড়ি, ঘড়িটা যে ফের ফিরে আসবে এটা কেউ আশা করেনি। বাসুননি বললেন, ও ঘড়ি আর পড়তে হবে না, এখন থেকে আমার কাছে থাকবে। হারানচন্দ্র বিরস মুখে বললেন, তাই রাখো, ওই অলক্ষণে ঘড়ি আমি কাছে রাখতে চাই না। বাসুননি অবাক হয়ে বললেন, অলক্ষণে কেন হবে? সত্য কলকাতা থেকে আদর করে কিনে এনে দিল, অলক্ষণে কিসের? হারানচন্দ্র দৃঢ় ধারণা ঘড়িটা ভুতুড়ে, কিন্তু সে কথা বললে তার মান থাকে না। তাই গম্ভীর মুখে বারান্দায় ইজি চেয়ারে বসে বসে ভাবতে লাগলেন। তার মনে হলো ভূত জিনিসটা সত্যিই আছে। এতদিন প্রমাণ না পেয়ে বিশ্বাস করেনি বটে, কিন্তু এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে। কিন্তু ভয়ের কথা হলো ভূতটা ভয়ঙ্কর শক্তিশালী। যে মানুষ ভূত চড়িয়ে খায় সেই জোটাই টানতে গিয়ে ভূতের পাল্লায় পড়ে পাগল হয়ে আবল তাবল বকছে। ঘড়িটা জোটাইয়ের হাত থেকে যে কি করে গর্দনের কাছে গেল সেটা তিনি জানেন না, কিন্তু ঘড়ির ভূত গর্দনের মতন দশাশয় জোয়ানকেও কাত করে ফেলেছে, আর তার বিটকেল কুকুরগুলো সহ। এইরকম সাংঘাতিক ভূতুরে ঘড়ি বাড়িতে রাখা কি ঠিক হবে? বাসুননি খুবই ডার্ক সাইডের মহিলা বটে, কিন্তু ভূতটাও কম তাদের তো নয়। না, বাসুননির কাছ থেকে ঘড়িটা নিয়ে তিনি নদীর জলে ফেলে দিয়ে আসবেন এই ভেবে হারানচন্দ্র উঠতে যাচ্ছিল, এমন সময় নিচের তোলা থেকে একটা চেঁচামেচি শোনা গেল। হারানচন্দ্র তাড়াতাড়ি নিচে নেমে এসে দেখলেন বাইরের ঘরে বাড়ির লোকজন জড়ো হয়ে হাঁ করে দেয়াল ঘড়িটা দেখছে। সেটার কাটা খুঁড়ছে উল্টো ভাবে এবং বো বো করে। হারানচন্দ্র শিউরে উঠলেন। একটা অদৃশ্য হাতি যে এই কাণ্ড ঘটাচ্ছে তার সন্দেহ নেই। রজগুণহরি হারানচন্দ্র একটি আড়ালে গিয়ে মাথা চুলকে বললেন, বাবা, গতকাল আমার আর বউকুনের হাতঘড়ির কাঁটা উল্টো দিকে চলছিল। তাছাড়া আর একটা অদ্ভুত ব্যাপার, গতকাল সকালে কয়েকটা ছবি তুলেছিলাম, একটা ছবি ওঠেনি, কিন্তু আপনার হাতঘড়িটা ছবি উঠেছে। এসব কি হচ্ছে তা বুঝতে পারছি না। হারানচন্দ্র একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর ধীরে ধীরে ওপরে উঠে রান্নাঘরে উঁকে দিলেন। আশ্চর্যের ব্যাপারই যে নিচে চেঁচামেচি বাসুননির কানে যায়নি। তিনি রান্নাঘরে একটা টুলের উপর বসে কানের কাছে হাত রেখে খুব নিবিষ্ট মনে কি যেন ভাবছেন। হারানচন্দ্র বললেন, এই শুনছো? বাসুননি বিরক্ত স্বরে বলে, একটু চুপ করে থাকো। হারানচন্দ্র অবাক হয়ে বললেন, চুপ করে থাকবো কেন? গানটা একটু শুনতে দাও তো। হারানচন্দ্র হাঁ হয়ে গেলেন। বাসক নলিনী গান শুনছেন? এই দুপুরবেলা ঘরের কাজকর্ম ফেলে রেখে গান? এই যে গান বাজনা তো ও পছন্দ করে না, এমনকি তার শাসনে ছেলে মেয়েরাও তো কেউ গান শেখেনি। সেই বাসক নলিনী কিসের গান শুনছেন? গোলা খাকারি দিয়ে হারানচন্দ্র বললে, তা গানটা হচ্ছে কোথায়? আমি তো শুনতে পাচ্ছি না। বাসুননি বললেন, হচ্ছে গো হচ্ছে এই ঘড়িটার ভিতর থেকে। আজকাল কত কলেজে বেরিয়েছে, ঘড়ির মধ্যে রেডিও। গানটা অদ্ভুত, এত সুন্দর যে গান হয় তা তো জানা ছিল না। এই ঘড়ি বলে চোখ কপালে তুললেন হারানচন্দ্র, তারপর হাত বাড়িয়ে বললেন, এই দাদা শিগগিরি দাও, ওই অলক্ষণে ঘড়ি এক্ষুনি নদীর জলে ফেলে দিয়ে আসা উচিত। বাসনে ফুটো বলে, তা বই কি, সত্য কলকাতা থেকে এনে দিয়েছে রেডিও সত্য ঘড়িটা, সেটা নদীর জলে না ফেলে তোমার শান্তি হবে না কেন? এত ঘড়ি হারালে এটাকে একটু রেহাই দাও না। ফাপড়ে পড়ে হারানচন্দ্র বললেন, এই ঘড়িটা ভালো নয়, ওটার জন্য অনেক গোলমাল হচ্ছে। ভালো নয় মানে? কিসের ভালো নয়? আমি তো জন্মে এত ভালো দেখিনি বাপু, এটার জন্য গোলমাল কিসের? হারানচন্দ্র জানেন বাসুননিকে কোনো কথা বোঝাতে যা বৃথা, উনি বুঝতে চাইবেন না। ভূতের কথাও বলাও যাচ্ছে না, কারণ সকলেই জানেন যে হারানচন্দ্র ভূত বা ভগবান মানেন না। হারানচন্দ্র তাই সন্তর্পণে বললেন, এই তাই গানটা কি রকম বলো তো, একটু শোনা যায়। ভাসুননি একগাল হেসে মুঠো ধরা ঘড়িটা হারানচন্দ্রের কাছে দিয়ে ধরলেন। শোনো, শুনেই দেখো। হারানচন্দ্র শুনলেন। ঘড়ির ভেতর থেকে বাস্তবিক মৃদু ও ভারী সুন্দর গান ভেসে আসছে। কথাগুলো কিছুই বোঝা যায় না, কিন্তু সেই গান আর বাদ্যযন্ত্রের সুরের মধ্যে সমুদ্রের কল্লোল, বাতাসের দীর্ঘশ্বাস, চাঁদের জ্যোৎস্না, ফুলের গন্ধ সব যেন একাকার হয়ে গেছে। একটু শুনলেই যেন নেশা লেগে যাচ্ছে, বুকটা ঠান্ডা হয়ে আসছে, কেমন যেন।
চকি দিয়ে হারানচন্দ্র ঘড়িটা কানের কাছে সরিয়ে নিয়ে বললেন, এটা এখন থাক। থাকবে কেন? তুমি না শোনো, আমাকে শুনতে দাও। হারানচন্দ্রের মনে পড়ে গেল জটাই তান্ত্রিক, গর্দন আর কুকুরগুলোর কথা। প্রত্যেকেই এক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল। জটাই জ্ঞান ফিরে আসার পর প্রত্যেকেই উন্মাদের মতো আচরণ করছে। গর্দনের জ্ঞান ফিরলে সে কি করবে তা বলা যাচ্ছে না। হারানচন্দ্রের হঠাৎ সন্দেহ হতে লাগলো, এই ওদের ঘুমিয়ে পড়ার সঙ্গে এই সম্মোহনকারী গানের সম্পর্ক নেই তো? হারানচন্দ্র মাথা নেড়ে বললেন, এই গান শোনো না, স্বপ্ন এসে গান। কি যে বলো, তোমার মাথা ঠিক নেই। দাও দাও দাও, একটু শুনি। হারানচন্দ্র ঘড়িটা কবজিতে বেঁধে ফেলে বললেন, কটা বাজে সে খেয়াল আছে? শিগগিরই ভাত রাত বাড়ো তো, ভীষণ খিদে পেয়েছে। এক কথায় কাজ হলো, কারণ খিদে পেয়েছে শুনলে বাসনের বড় অস্থির হয়ে পড়ে। তাড়াতাড়ি কড়াইয়ের ফুটন্ত ডালনাটাকে হাতে নেড়ে বললেন, যাও যাও, তাড়াতাড়ি সবাই স্নান সেরে এসে তো বসে পড়ো, দিচ্ছি খেতে। হারানচন্দ্র ঘড়িটা নিয়ে নিঃশব্দে নিজের ঘরে এলেন। লোহার আলমারিটাতে ঘড়িটা রেখে আলমারির চাবি নিজের কোমরে গুজে নিশ্চিন্ত হলেন। সারাটা দুপুর হারানচন্দ্র অনেক ভাবলেন, ঘড়িটা যে রেডিও ও বা ওই জাতীয় কিছু থাকতে পারে এটা তার অসম্ভব মনে হলো না। কিন্তু সত্য মনোহরি কলকাতায় চলে গেছে। সে এমন কথা বলে জানিয়েছে ঘড়িটার রেডিও ফিট করা আছে। আর রেডিও যদি হবে তাহলে তার ব্যান্ড কোথায়, কোন সেন্টারে কথা গান শোনা যাচ্ছে, আর সেই গানটা বোঝাই যাচ্ছে না কেন? ঘড়িটা যার হাতে যাচ্ছে সেই অদ্ভুতভাবে ঘুমিয়ে পড়ছে। রহস্যটা কি? বিকেলে হারানচন্দ্র হাসপাতালে দুই বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে আবারও অবাক। পাশাপাশি দুটো বেডে জটাই আর গর্দন বসে আছে। দুজনেরই মুখে হাসি। তারা পরস্পরের সঙ্গে খুব নির্দিষ্টভাবে কথাবার্তা বলছে। হারানচন্দ্র কাছে গিয়ে শুনলেন জটাই বলছে, গর্দন জবাব দিল, দুজনে কেউই হারানচন্দ্রের বেশি পাত্তা দিল না। হারানচন্দ্রের মাথাটা ঘুরছিল। কোনো রকম সামনে নিয়ে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে এলেন। দাদু ঘড়ি নিয়ে ফিরেছে, এতে লাট্টু নিশ্চিত হতে পারেনি। ঘড়িটা সম্পর্কে তার কৌতূহল বরং 10 গুণ বেড়ে গেছে। নিত্যদাসের কথা একটু আভাস পেয়েছিল লাট্টু। তারপর জটাই তাদের থানে এসে কাণ্ড দেখল তা কহতব্য নয়। সেখানে চুরসের গন্ধ ছিল, অর্থাৎ জটা তাদের কাছে গর্দন সাহেব গিয়েছিল অবশ্যই। এরপরই খবর পাওয়া গেল গর্দন সাহেব তার কুকুরগুলো সমেত অজ্ঞান হয়ে পড়ে আছে ওয়ার্কশপে। সবচেয়ে বড় কথা হলো এইসব রহস্যজনক কাণ্ডের সঙ্গে ঘড়িটার কোথাও একটা যোগসূত্র থেকেই যাচ্ছে। সুতরাং লাট্টু তককে ছিল। আড়াল থেকে সে দাদু ও ঠাকুমার সব কথাই শুনেছে। দাদু যে ঘড়িটা লোহার আলমারিতে রেখে চাবি কোমরে গুজলো এটাও সে লক্ষ্য করেছে। অ্যানুয়াল পরীক্ষার পর এখন স্কুলে লম্বা ছুটি। দুপুর আর কাটতেই চায় না, তবু মটকা মেরে পড়ে থেকে দুপুরটা কাটল। হারানচন্দ্র যখন বিকেলে বেরোনোর জন্য তৈরি হচ্ছিল তখন সে উঠে পড়ল। একটা সুবিধে হলো এই যে হারানচন্দ্রের বড় ভুলো মন। কাপড় বদলানোর সময় চাবির গোছাটা টেবিলে রাখলেন, সেটা পরক্ষণে বেমালুন ভুলে গেলেন। শুধু দাদু বেরিয়ে যাওয়ার পর লাট্টু গিয়ে টেবিলের ওপর চাবিটা পেয়ে আলমারি খুলে ঘড়িটা বের করলো। ঘড়িটা বেশ বড় সড়ো, সাধারণ ঘড়ির মতো নয়, দেখতে ভারী বিদকুটি। 12টার জায়গায় 24টা ঘর। তাছাড়া ডায়ালের উপর আরো কয়েকটা ছোট ডায়াল বা কাঁটা রয়েছে। অনেক চেষ্টা করেও সময়টা ধরতে পারল না লাট্টু। কোনো রহস্যময় কারণে বাড়ির সব ঘড়ি দুপুর থেকে উল্টোভাবে চলছে। লাট্টু দুই কাকা রজগুণহরি ও বহুগুণহরি বারবার ঘড়িতে দম দিয়ে এবং মিলে কিছুই করতে পারছে না। শুধু দাদুর এই ঘড়িটা ঘড়ির মতোই সমানে চলছে বটে, কিন্তু ঘর বেশি থাকায় সময়টা ধরা যাচ্ছে না। লাট্টু একটা নিজস্ব টুল বক্স আছে, তাতে খুদে, স্ক্রুড্রাইভার, ইকো, হাতুড়ি, নানা রকম যন্ত্রপাতি। বাক্সটা নিয়ে লাট্টু সোজা গিয়ে ঢুকলো বড় কাকার ডাকরুমটায়। ডাকরুমে ঢুকে লাট্টু দরজা বন্ধ করে দেয়। তারপর বাতি জ্বালানো সুইচের দিকে হাত বাড়ায়। কিন্তু মজা হলো, দরজা বন্ধ করার পর ডাকরুম যেই রকম ঘুটঘুটে অন্ধকার হয়ে যাওয়ার কথা তেমন অন্ধকার হয়নি। বেশ সিক্ত একটা আলোই
ঘর সব কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে। লাট্টু সুইচ টিপতে হাত বাড়িয়ে অবাক হয়ে চারিদিকে চেয়ে থাকতে থাকে। এই ডাক রুমে যে প্রায় ঢোকে এবং কাকার ফটোগ্রাফির অনেক কাজ সাহায্য করে, কাজে ঘরটা তার খুবই পরিচিত। এত আলো এই ঘরে থাকার কথা নয়, এরকম আলো লাট্টু কখনো দেখেনি। চোখ কচলে লাট্টু ফের ভালো করে তাকালো, চারিদিকে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করলো। আসলে আলোটা কিরকম তা বুঝতে পারলো না। সূর্যের আলোর রংটা সাদা, ফ্লোরোসেন্ট বাতির রং নীলাভ, বাল্বের আলো হলুদ রাঙা, কিন্তু এই আলোটার কোনো রং নেই। এমনকি আলোটা যে জ্বলছে তাও বোঝা যাচ্ছে না। কিন্তু এক আশ্চর্য কারণে ঘরের প্রত্যেকটা জিনিস স্পষ্ট দেখা যাচ্ছে। লাট্টু অবাক হলো, একটা ভয় ভয় করতে লাগলো। খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সে ব্যাপারটা বুঝবার চেষ্টা করে। হঠাৎ খুব কাছ থেকে যেন কি বলে উঠলো, ওরা সব পাজি লোক, ওরা সব পাজি লোক। লাট্টুতে চমকে ওঠে, হাতে ঘড়িটা ফের পড়েই যাচ্ছিল। ভালো ক্রিকেট খেলে বলে তখনই ক্যাচ ফসকাই না বলে বড় বড় ঘড়িটা ফের ধরে ফেলল সে। তারপর তাড়াতাড়ি দরজা খুলে বেরোনোর চেষ্টা করতে লাগলো। খুব মোলায়েম মোলায় কে যেন ফের বলে ওঠে, ভয় পেও না, তোমার সঙ্গে কথা আছে। লাট্টুর বুকের ভেতরটা দমাক দমাক শব্দ হলো, গলা শুকিয়ে যায়। সে চারিদিকে যে কাউকেই দেখতে পেল না, হাত পা ঝিমঝিম করছে ভয়ে। সে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে। অশরীরী গলার স্বর ফের বলে ওঠে, দরজার ছিটকিনিটা তুলে দাও। লাট্টুর হাত পা যদিও ভয়ে কাঁপছে, তবু তার মনে হলো এই আদেশ পালন না করলেই নয়। সে লক্ষ্মী ছেলের মতন ছিটকিনিটা তুলে দেয়। ফের আদেশ আছে, চেয়ারে বসো। লাট্টু ডাকরুমের কাঠের চেয়ারটায় কাঠের পুতুলের মতন বসে পড়ে। এবার ঘড়িটার দিকে তাকাও। লাট্টু হাতে ধরা ঘড়িটার কথা একদম ভুলে গিয়েছিল। ঘড়িটা তার মুঠোতেই ধরা রয়েছে। সে মুঠো খুলে ঘড়িটার দিকে তাকিয়ে ভারী অবাক হয়ে গেল। ঘড়িটার মস্ত ডায়ালটায় চেহারা একদম পাল্টে গিয়েছে। কাঁটাগুলো আর দেখা যাচ্ছে না। ঘড়ির কাঁটা একদম ঘষা কাচের মতো অস্বচ্ছ, তবে কাজটা খুব উজ্জ্বল। লাট্টু ঘড়িটার দিকে মুখ নিচু করে চেয়ে থাকতে থাকতে কেমন যেন নির্বিষ্ট হয়ে পড়ে। তার মনে হলো এক্ষুনি একটা কিছু ঘটবে। কি ঘটবে তা অবশ্য সে জানে না। ঘড়ির উজ্জ্বল কাঁটাটা ধীরে ধীরে হলুদ রং ধরলো, ফের আস্তে আস্তে নীলচে হয়ে গেল, তারপর সাদাটে হয়ে গেল। লাট্টু হাঁ করে চেয়ে থাকে। একবার ভয়ে ঘড়িটা ফেলে দিতে যাচ্ছিল। সে অশরীরী স্বর সঙ্গে সঙ্গে বলে ওঠে, ফেলো না, তাকিয়ে থাকো, আমাকে দেখতে পাবে, ভয় নেই। আপনি কে? আমি একজন, চিনবে না। আপনি কোথা থেকে কথা বলছেন? অনেক দূর থেকে। কত দূর? সেটা তুমি ধারণাও করতে পারবে না। আমি ভয় পাচ্ছি না। ভয় নেই, তুমি হবে আমার প্রতিনিধি। প্রতিনিধি? কিসের প্রতিনিধি? আমার প্রতিনিধি হয়ে তোমাকে একটা কাজ করতে হবে। ঘড়ির দিকে তাকিয়ে থাকতে বলছেন কেন? আমাকে দেখতে পাবে, তাকিয়ে থাকো, আমার ছবি ফুটে উঠবে। লাট্টু তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ড বাদে ধীরে ধীরে কাছে একটা মুখের আদল ফুটে ওঠে। ভারী অদ্ভুত মুখ, খুব লম্বা, গাল ভাঙা কর্কশ একটা মুখ, চোখ দুটো গর্তের মতো, মাথায় একটা হুডওয়ালা টুপি কপাল ঢেকে আছে। মানুষেরই মুখ, তবে এইরকম মুখ সচরাচর দেখা যায় না। অনেকটা আব্রাহাম লিঙ্কনের মতো, তবে আরও ধারালো, আরও বুদ্ধিদীপ্ত। কিন্তু মুখটার মধ্যে একটা অমানসিকতাও আছে। লাট্টু ভয়ে বিস্ময়ে স্তব্ধ হয়ে সম্মোহিতের মতো ঘড়ির পর্দার চেয়ে আছে। ছবির মুখটা নড়লে স্পষ্ট ও পরিষ্কার স্বরে কানে এলো লাট্টুর, আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ। আমি তোমাদের ভাষা জানি না। আমি যে ভাষায় কথা বলছি সেটা কি তোমার ভাষা? হ্যাঁ, আপনি বাংলা ভাষায় কথা বলছেন? মোটেই নয়, আমি নিজের ভাষায় কথা বলছি। তবে একটা অনুবাদ যন্ত্র আমার সব কথা তোমার ভাষায় অনুবাদ করে দিচ্ছে। তোমাদের ভাষা শিখতে যন্ত্রটার বেশ সময় লেগেছে। এত বিদঘুটে ভাষা কেন তোমাদের? লাট্টু কি বলবে, সে মন্ত্রমুগ্ধের মতো শুধু চেয়ে থাকে। লোকটা জিজ্ঞাসা করলো, দাড়িওয়ালা ফর্সা লম্বা চেহারা যে লোকটার কাছে এই ঘড়িটা এর আগে ছিল, সে কে বলো তো? লাট্টু বলল, গর্দন সাহেব। আর তার আগে লম্বা চুল আর দাড়িওয়ালা লোকটা? জটাইতান্ত্রিক। ওরা কেমন লোক? ভালো লোক। ওরা দুজনেই আমাদের এই ঘড়িটা খুলবার চেষ্টা করেছিল। তাই নাকি? হ্যাঁ, কিন্তু ওটা খুব বিপজ্জনক। তুমি কখনো ঘড়িটা খুলবার চেষ্টা করো না। যদি করো তাহলে যন্ত্রই তার প্রতিশোধ নেবে।
যেমন ওদের ওপর নিয়েছে। ওদের কি হয়েছে? খুব বেশি কিছু নয়, আমরা ওটাকে বলি যন্ত্র সম্মোহন। আমাদের যন্ত্র ওদের সম্মোহিত করে রেখেছে। যতদিন সম্মোহন থাকবে ততদিন ওরা আমাদের ভাষায় কথা বলবে। আমাদের যন্ত্র যেরকম তরঙ্গ সৃষ্টি করবে সেই রকমই চিন্তা করবে, ওদের নিজস্ব সত্তা থাকবে না। সম্মোহন কাটবে না? কাটবে, সে ব্যবস্থা আমরা করব, কি চিন্তা করো না। কিন্তু তোমার সঙ্গে জরুরি কথা আছে। বলুন। আমাদের হয়ে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আমাদের একজন লোক আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ওই যে যন্ত্রটা তোমার হাতে রয়েছে ওটা কিন্তু ঘড়ি নয়, অত্যন্ত জরুরি একটা যন্ত্র, বিজ্ঞানের এক আশ্চর্য আবিষ্কার। ওই বিশ্বাসঘাতক যন্ত্রটি নিয়ে পালিয়ে যায়। সে গিয়ে তোমাদের পৃথিবীতে আশ্রয় নিয়েছে। তবে বুঝতে পারছি পৃথিবীতে নামবার সময় সে কোনো দুর্ঘটনায় পড়ে এবং যন্ত্রটি তার হাতছাড়া হয়ে যায়। নানা হাত ঘুরে এখন ওটি তোমাদের হাতে এসেছে। আমরা যন্ত্রটা ফেরত চাই। লাট্টু অবাক হয়ে বলি, বেশ তো, বেরোতে নিন। অত সহজ নয়। আমরা এখন মহাকাশে যেখানে রয়েছি সেখান থেকে তোমাদের গ্রহে পৌঁছাতে অন্তত 7 দিন লাগবে। ততদিন ওই দুষ্টু লোকটা চুপ করে বসে থাকবে না, সে পাগলের মতো যন্ত্রটা খুঁজে বেড়াচ্ছে। লাট্টু ভয় পেয়ে গেল। তাহলে কি হবে? তুমি কি খুব ভীতু? আমি একটু ছোট ছেলে, গায়ে বেশি জড়ো নেই। আমরা ছোট ছেলেই তো চাই। এই কাজ তোমাদের গ্রহের বড় মানুষরা পারবে না। বড়দের মনে নানা রকম সংশয় সন্দেহ ইত্যাদি আছে, বাচ্চাদের ওসব নেই। এই কাজে আমরা তোমাকেই নিয়োগ করছি। মাত্র 7 দিন লোকটার চোখে ধুলো দিতে হবে। তোমাদের পৃথিবীর দিন রাত্রির হিসাবে 7টা দিন। লোকটা কি করতে চায়? লোকটা যন্ত্রটা দখল করতে চায়। একবার হাতে পেলেই সে আমাদের নাগাল এড়িয়ে পালিয়ে যাবে। সে নানা রকম প্রযুক্তি আর যন্ত্রবিদ্যা জানে, অসম্ভব ধূর্ত এবং নিষ্ঠুর। সে যে মহাকাশে যানটি নিয়ে পালিয়ে গেছে সেটিকে সম্ভবত তোমাদের কোনো সমুদ্রের গর্ভে লুকিয়ে রেখেছে। আমাদের সন্ধানী শব্দ তরঙ্গ দিয়ে কিছুতেই সেটা হদিশ করতে পারিনি। আমাদের দৃঢ় বিশ্বাস পৃথিবীতে নামবার সময় সে কোনো দুর্ঘটনায় পড়েছিল, ফলে এই মহামূল্যবান যন্ত্রটা তার হাতছাড়া হয়। কিন্তু দুর্ঘটনা খুব গুরুতর নয়, সে বেঁচে আছে। লোকটার নাম কি? দেখতে কেমন? তার নাম অবশ্য সে পাল্টে ফেলেছে, তবে আমরা তাকে রাম রাহা বলে রাখি। দেখতে অনেকটা আমারই মতো, কিন্তু সে ইচ্ছা মতো চেহারা পাল্টাতে পারে। তবু বলে রাখি, তোমাদের হিসেবে সে প্রায় 6 ফুট লম্বা, স্বাস্থ্য ভালো। সে ঘন্টায় 100 মাইল বেগে দৌড়াতে পারে, 10 ফুট উঁচু লাফ দিতে পারে। তোমাদের গ্রহের গড়পড়তা মানুষদের 10 জনকে সে একাই কাবু করতে পারে। ব্রুসলি বা মোহাম্মদ আলী তার কাছে কিছুই নয়, কিন্তু এসব তেমন বিপজ্জনক নয়। তার কাছে যে মারণাস্ত্র আছে তাদের সে পৃথিবীকে একবারে গুঁড়ো গুঁড়ো করে দিতে পারে। তাছাড়া তার বুদ্ধি ক্ষুরধার, বিজ্ঞান সে ভালোই জানে। যে কোনো বস্তুর অণুর গঠন বদলে নিয়ে সে অন্য বস্তু তৈরি করতে পারে। মাটিকে সোনা, জলকে পেট্রোল বানানো তার কাছে ছেলে খেলা। তার কাছে আছে বিবিধ রশ্মি যন্ত্র, অর্থাৎ সে নিজের চারধারে এমন রশ্মি সৃষ্টি করতে পারে তোমরা তাকে দেখতে পাবে না, কিন্তু সে তোমাদের স্পষ্ট দেখতে পাবে। তোমাদের যেসব সেকেলে অস্ত্রশস্ত্র আছে, অর্থাৎ বন্দুক, রিভলভার, মেশিন গান বা বোমা, সেগুলো তার কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদের তুলনায় সে অতি মানব। শারীরিক গঠন, বুদ্ধি, ক্ষিপ্রতা কোনোটাতেই তোমাদের কেউ তার 100 ভাগের 1 ভাগ নাও। যন্ত্রবিদ্যায় তোমরা তার হাঁটুর সমান। তাহলে কি হবে? তার সঙ্গে পারবো? আবার বলছি, ভয় পেও না। ভয় পেলে বুদ্ধি স্থির থাকে না। আমাদের ধারণা সে এখন তোমাদের কোনো সমুদ্রের গর্ভে তার মহাকাশযানে বিশ্রাম নিচ্ছে, হয়তো টুকটাক কিছু মেরামতো সেরে নিচ্ছে। তারপরে সে ওই যন্ত্রটার খুঁজে বেরোবে। যন্ত্রটা খুঁজে পেতে তার কোনো অসুবিধাই হবে না, কারণ ওই যন্ত্র সর্বদাই শক্তি বিকিরণ করছে আর তার কাছে আছে চমৎকার সন্ধানী যন্ত্র। তবে সে প্রথমেই দুম করে কিছু করে বসবে না। সে জানে কোনো বিস্ফোরণ ঘটলে বা শব্দ তরঙ্গ কিংবা রশ্মি যন্ত্র চালু করলে আমরা তার সন্ধান পেয়ে যাব। কাজে সে স্বাভাবিক সব পন্থা নেবে, নানা রকম বুদ্ধির চাল চালবে। কিন্তু সে তাহলে জিতেই যাবে। হয়তো জিতবে, তা তো জেতারই কথা। কিন্তু তোমার একটা বাড়তি সুবিধা আছে, সেটা হলো তোমার হাতের ওই যন্ত্র। এই যন্ত্রকে তুমি সমস্ত কাজের কাজই বলতে পারো। আমাদের ভাষায় ওর নাম বুদবুদ। তুমি ওটার নাম দাও কাজী। যদি বুদ্ধি স্থির রাখতে পারো আর ভয় না পাও, তবে কাজী তোমাকে নানান উপায় বলে দিতে পারবে। কাজীর মধ্যে আছে অফুরন্ত মগজ আর অনন্ত উদ্ভাবনী শক্তি, যা আমাদের নেই। সুতরাং কাজীর কথা মতো যদি চলো, তবে রামরাহা তোমাকে সহজ হারাতে পারবে না। এখন তুমি একটা কাজ করো, যত শীঘ্রই পারো গর্ডন সাহেবের ওয়ার্কশপে গিয়ে ঘাঁটি করো। গর্ডনে ওয়ার্কশপ? ও বাবা, সেখানে তো অনেক কুকুর। আরে তাতে কি, কাজী কুকুরদের এমন শাসন করে রাখবে যে তারা তোমার বংশোদ্ভূত হয়ে থাকবে, তারাই পাহারা দেবে তোমাকে। আর গর্ডন সাহেবের পেশি, সে যে ভারী ঝুঁকড়ে।
কাজে এমন ব্যবস্থা করবে যে পিসি ভুলেও ওয়ার্কশপে ধারে কাছে যাবে না। কুকুরেরা তাকেও তাড়া করবে। ওয়ার্কশপ কেন? আরে ওয়ার্কশপই যে দরকার। গর্ডনের ওয়ার্কশপ আমরা পরীক্ষা করে দেখছি, খুবই সেকালে মান্ধাতার আমলের ব্যবস্থা। তবে গর্ডন কিছু উদ্ভট চিন্তা করেছিল, তার ফলে কতগুলো যন্ত্র সে আধা খেঁচড়া তৈরি করেছে। তুমি সেগুলো সম্পূর্ণ করে নিতে পারো। আমি আমি যে বিজ্ঞানী কিছু জানি না। চিন্তা নেই, কাজই তো আছেই। তুমি শুধু তার কথা মতো চললেই হবে। একা থাকবো ওখানে? একদম একা, কাউকে সঙ্গে নিও না। বাড়িতে কি বলে যাবো? যা হোক কিছু একটা বলো। আমাদের বাড়ি নেই, আত্মীয় স্বজন নেই, কাজেই তোমাদের ওসব সম্পর্কের কথা আমরা জানি না। তোমার মা বাবা দাদু নেই? আছে, কিন্তু আমরা তো তোমাদের মতো নই, আমরা অন্যরকম। সে কথা থাক, কাজটা কি শক্ত মনে হচ্ছে? ভীষণ রক্ত, ভীষণ বিপজ্জনক। মাত্র 7টা দিন আমাদের সহায় হও, আমাদের স্বার্থেই। আর আমরা হয়তো পৃথিবীকে ধ্বংস করতে পারে। ভাবলো, তারপর বলল, চেষ্টা করবো। সাব্বাস, এই তো চাই। কাজীকে সবসময় কাছে রেখো, খুব লক্ষ্য করলে দেখবে ও নানান জায়গায় খুব সূক্ষ্ম ছিদ্র আছে, ভালো করে দেখো। লাট্টু ঘড়িটা খুব ভালো করে উল্টে পাল্টা দেখলো। খুব সূক্ষ্ম কয়েকটা ফুটো নজরে পড়লো তার। বলল, আছে, দেখলাম। লোকটা বলল, একটা সরু তারের মুখ বা ছুঁচ হাতের কাছে রেখো। একটা ফুটোর ওপরে একটা কাটাকুটি দাগ আছে, সেটাতে যদি ওই তার বা ছুঁচ ঢুকিয়ে চাপ দাও, তাহলে কাজী তোমাকে নানান বৈজ্ঞানিক প্রক্রিয়া শেখাবে। যে ছেঁদায় ঢেঁড়া আছে তা তোমাকে শেখাবে লড়াইয়ের পদ্ধতি। যে চিত্রের গায়ে একটা গোল মার্কা আছে তা যে কোনো বস্তুকে খাদ্যে পরিণত করার বুদ্ধি দেবে। আরো বহু গুণ আছে, কিন্তু সেগুলো তোমার জানার দরকার নেই। কাজীকে যেখানে রাখা হবে তার আশেপাশে 150 গজের মধ্যে একটা আলাদা অদৃশ্য শক্তির ক্ষেত্র তৈরি হয়ে যাবে। আলোর প্রতিফলনে বাধা আসবে, ঘড়ি চলবে উল্টো দিকে। কাজী উদ্ভট কিছু দেখে প্রথমেই ভয় পেও না। লাট্টু একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ও তাই ওরকম সব হচ্ছিল। এবার বুঝেছো? তাহলে লক্ষ্মী ছেলের মতো যা বলছি করো। রামরাহাকে তুমি হারাতে পারবে না বটে, কিন্তু 7টা দিন যদি তাকে ঠেকিয়ে রাখতে পারো তাহলে যথেষ্ট। এখন কোথায় আছেন? আরে বললাম তো, অনেক দূরে। এখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা আলো তোমাদের বইয়ে পৌঁছাতে অনেক সময় নেয়। তাহলে আপনার কথা আমি শুনতে পাচ্ছি কি করে? এ হচ্ছে মেকানিক্যাল টেলিপ্যাথি, তোমরা বুঝবে না। যন্ত্রের সঙ্গে মানসিক ক্রিয়ার এক জটিল সমন্বয়। আমরা আলো বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের গতির চেয়ে অনেক বেশি দ্রুত বেগে বার্তা পাঠাতে পারি। লাট্টু দেখলো কাজীর কাছ থেকে ছবিটা মুছে যাচ্ছে ধীরে ধীরে। লোকটা হাত তুলে বলল, বিদায়, আবার দেখা হবে। আপনার নাম কি? খ্রাচ খ্রাচ, সাবধানে কাজ করো, ভয় পেও না, বুদ্ধি যেন স্থির থাকে। বলতে বলতেই খ্যাচখ্যাচের ছবি মিলিয়ে গেল। লাট্টু হতভম্ব হয়ে ভাবতে লাগলো, ঘটনাটা সত্যিই না স্বপ্ন।